শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তির পরামর্শ ব্যবসায়ীদের। ঈদ শেষে নগরীতে ফিরছে মানুষ, বাস, লঞ্চ ও ট্রেনে নেই যাত্রীদের হুড়োহুড়ি আর উদ্বেগ উৎকণ্ঠা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ফলে বাংলাদেশ নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তৈরি পোশাক শিল্প। প্রায় দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার পরামর্শ অর্থনীতিবিদদের, আর নতুন বাণিজ্য চুক্তি করার তাগিদ ব্যবসায়ীদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশের মোট বৈশ্বিক রপ্তানির ১৭ থেকে 18% যায় যুক্তরাষ্ট্রে। গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আগের বছরের তুলনায় ১.১% বেড়ে $৮.৪ বিলিয়ন দাঁড়িয়েছে, যার বড় অবদান তৈরি পোশাক খাত। তবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য নীতি ঢেলে সাজানোই এবার বাংলাদেশি রপ্তানিযোগ্য পণ্যের শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করল ট্রাম্প প্রশাসন। ঢালাওভাবে এই শুল্ক আরোপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যে পণ্যগুলো পাইপলাইনে আছে এবং বর্ডারে এখনো প্রবেশ করেনি, সেটার উপরেও কিন্তু এই শুল্কটা আরোপ করা হবে। তো সুতরাং সব মিলিয়ে বাংলাদেশের জন্য কিন্তু একটা পরিস্থিতি জটিল হয়েছে। ইমিডিয়েটলি আসলে এনবিআর যেটি করতে পারে সেটি হলো যে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে সমস্ত শুল্ক রয়েছে সেই শুল্কটাকে খুব দ্রুত কমিয়ে ফেলা। আর তৈরি পোশাক শিল্প মালিকরা ব্যবসায়িক ক্ষতি এড়াতে সরকারের বাণিজ্য নীতি পরিবর্তনের কথা বলছেন। যদি আমরা এইটাও নেগোসিয়েশনে যেতে পারি যুক্তরাষ্ট্রের সাথে, যে তাদের কটন দ্বারা উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়ার একটা নেগোসিয়েশন হইতে পারে, সেখানে প্রেফারেন্সিয়াল কোনো ট্রেড এগ্রিমেন্টে আমার মনে হয় এটা করা যেতে পারে। কিভাবে প্রতিযোগী সক্ষমতা আমি বাড়াতে পারি অন্য দেশের থেকে, তাহলে আমি কম্পিটিটিভ থাকবো, নো ম্যাটার কত পার্সেন্ট ট্যারিফ বাড়াক না কেন, আমার যদি কস্ট কমে গেলে তো আমি কম্পিটিটিভ থাকছি। সো আসলে আমাদেরকে সব দিকেই ব্যালেন্স করে আমাদেরকে এখন দেখতে হবে। নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত পণ্যের উপর ন্যূনতম 10% শুল্ক আরোপের পাশাপাশি বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের উপর নির্দিষ্ট হারে আরও বেশি রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। দেখা যাচ্ছে প্রায় সব ধরনের বাজারে প্রভাব পড়েছে। স্বর্ণের মূল্য বেড়েছে। যুক্তরাষ্ট্র সহ চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজারগুলো। লাভের মুখ দেখেছিল যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি। বৃহস্পতিবার বাজার খোলার সাথে সাথেই অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নামতে শুরু করে, যদিও ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দর বেড়েছে। ঈদ উল ফিতরের পরে অনেকটাই কমতির দিকে নিত্যপণ্যের বাজার। কয়েকদিনের ব্যবধানে 20 টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে। দেশি মাছের দামও গড়ে কমেছে কেজিতে 100 টাকা। 400 টাকা কমে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকায়। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়। এদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের দাম ছাড়িয়েছে 90 টাকা। সরবরাহ স্বাভাবিক সয়াবিন তেলে প্রতি লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়। বেশ খানিকটা কমেছে সবজির দাম। 100 টাকার শসা ও 70 টাকায় গাজর বিক্রি হচ্ছে 40 টাকায়। মিনিকেটে আমরা 80 থেকে 85 টাকা, তারপর আটাশ বিক্রি করতেছি 58 থেকে 60 টাকা। নাদির শালটা বিক্রি করতে আছি 75 থেকে 85-90 টাকার মধ্যে কোয়ালিটি আছে। ব্রয়লার মুরগিটা ঈদের আগে সপ্তাহে বেচছি 210 টাকা, 200 টাকা, আর ঈদের পরের সপ্তাহে আজকে বেচতেছি 190-200 টাকা। শসা ছিল 100 টাকা কেজি, এখন আমরা 40 টাকা কেজি বিক্রি করতে আসছি। উস্তা ছিল 100 টাকা কেজি, এখন 80 টাকা বেচতে আছে। পুরো 80 টাকা 90 টাকা ছিল ঈদের আগে, এখন 60 টাকা কেজি। মাছের দাম ঈদের পরে 100 টাকা সব মাছ কমছে।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঈদুল ফিতরের ছুটির আজই শেষ দিন হওয়ায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদযাত্রার মতোই অনেকটা স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরতি যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন গ্রামের বাড়িতে যাওয়া সাধারণ মানুষ। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন আর বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের হুড়োহুড়ি আর উদ্বেগ উৎকণ্ঠা। তবে সার্ভার জটিলতার কারণে প্রায় 15 ঘন্টা বন্ধ থাকার পর অনলাইনে আবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর 4টায় সাইরেন বাজিয়ে রাজধানীমুখী মানুষদের নিয়ে টার্মিনালে ভিড়ছে যাত্রীবাহী লঞ্চ। ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির, এমনটাই জানিয়েছেন লঞ্চ যাত্রীরা। তবে মালপত্র আনা নেওয়ার জন্য আলাদা ভাড়া দাবি করেছে লঞ্চ কর্তৃপক্ষ। এমন অভিযোগ যাত্রীদের। যাত্রীও মোটামুটি কম ছিল, আর এভাবে কোনো হয়রানি হয়নি। সব মিলে টোটালি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসতে পারছি। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা, আবার রবিবার, এই কারণে গাড়ির সমস্যা করে। ওই ধরেন কিছু বোঝা আনলে, ওই কিছু মাছ আনলে এটি লেগে ধরে। আর রেলপথ যাত্রীদের চাপ ছিল কম, সূচি মেনে ছেড়েছে ট্রেনগুলো, গন্তব্যেও পৌঁছেছে সময় মতো। তবে টিকিট কিনতে হয়েছে কালোবাজারে, অভিযোগ যাত্রীদের। টিকিটটা আসলে আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারিনি, কাটতে পারি নাই। আমরা ব্ল্যাক থেকে টিকিট কাটছি। ব্যবস্থাপনা খুব ভালো, খুশি বর্তমানে আর কি। পূর্বের তুলনায় রেলের সেবা মোটামুটি এখন অনেকটা ভালো। ট্রেন শিডিউল মতো চলছে, টাইমের আগেই আর কি চলে আসছে। প্রকৃতির ঝামেলা থাকে না, বাট তারপরও এবার আরও বেশি দেখলাম যে তারপর যে ঝামেলাটা থাকে আর কি ঈদে, তো এবার ছিল না আর কি, একদমই ছিল না। সড়ক পথেও স্বস্তির ছাপ, নেই জ্যাম কিংবা তেমন বড় কোনো দুর্ঘটনার খবর। ঝামেলা ছিল না, রাস্তাঘাট ফাঁকাই ছিল, আমরা সুন্দরভাবে আসছি, অনেক এনজয় করছি। যাওয়াটা আসাটা খুবই একটা আরামদায়ক ছিল। আগামীতে ঈদ যাত্রা এবারের মতো স্বস্তিদায়ক হোক প্রতি বছর, এমন প্রত্যাশা সড়ক, রেল ও নদীপথের যাত্রীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতি ভোজের আয়োজন করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেলে বন্দি জীবন শেষে 10 জন দেশে ফিরেছেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরবর্তীতে ফিরবে বলে জানিয়েছেন প্রবাসীরা। দেশে ফেরত প্রবাসীরা বলছেন, সরকার সহ সকলের সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল বলে অভিযোগ তাদের। পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহযোগিতা এবং কর্মস্থলে ফিরে যাওয়ার দাবি জানান তারা। সবার আগে বাংলাদেশ কনসার্টে কোনো রাজনৈতিক মতাদর্শ বিবেচনা নয়, সব ধরনের শিল্পীদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। সকালে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের স্থান পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট আমলে ভারত আর বর্তমানে পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেওয়া হচ্ছে, অবহেলিত থেকেছেন দেশীয় শিল্পীরা। তাই তরুণ প্রজন্মের সামনে দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন। এছাড়া কনসার্টে নিরাপত্তাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সচেষ্ট থাকবে সবার আগে বাংলাদেশ টিম। আগামী 11 এপ্রিল একযোগে 4 বিভাগে এই কনসার্ট আয়োজন হচ্ছে বলেও জানান তিনি। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তির পরামর্শ ব্যবসায়ীদের। এবং ঈদ শেষে নগরীতে ফিরছে মানুষ, বাস, লঞ্চ ও ট্রেনে নেই যাত্রীদের হুড়োহুড়ি আর উদ্বেগ উৎকণ্ঠা। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।